নেলসন টি এস্টেটের সামনেই গাড়িটা থামিয়ে দিল ফারহান। হু হু বাতাস বয়ে চলছে, সেই সাথে কেঁপে কেঁপে উঠছে ওদের শরীর। তখন হঠাৎ পানিতে যেমন নেমেছিল কোনোরূপ কোনো পরিকল্পনা ছাড়া, তেমনি পানি থেকে উঠে দেখলো ওরা কেউই কোনো জামাকাপড় নিয়ে আসেনি। অগত্যায় এভাবে ভেজা জামাকাপড় শুকনোর অপেক্ষায় দুজনে আরও কিছুক্ষণ বিলে সময় কাটালো। আফরা মানতে বাধ্য, এই সময়গুলো ওর জীবনের অন্যতম শ্রেষ্ঠ কিছু সময়। ফাহানের সাথে একান্তে গড়ে তোলা একটি সুন্দর অতীত, যেটা স্মৃতিচরণ করলেই শুধু আনন্দ পাওয়া যাবে। ফাহান ভেবে নিল আজ ফাহিম আসলে ওর সাথে একান্তে এই মাছ দিয়ে ইটালিয়ান ডিশ রান্না করা যাবে। ছেলেটার সাথে অনেক দিন ধরে ভালো মতো কথাবার্তা হয় না, যা হয় সেটাও পরিমাণে বলতে গেলে খুবই কম। ফারহান এবার বলে উঠল, জলদি রুমে গিয়ে একটা হট শাওয়ার নিন, এভাবে থাকলে আপনার ঠান্ডা লেগে যাবে। আপনার বুঝি ঠান্ডা লাগবে না? আফরা চোখ জোড়া ছোট ছোট করে স্মিত কণ্ঠে জিজ্ঞেস করলো ফারহানকে। ফারহান ঠোঁট জোড়া জিভ দিয়ে ভিজিয়ে নিল, কৌতুক স্বরে বলল, আমি আপনার মতো এত সেন্সিটিভ না আফরা, যে অল্পতে ঠান্ডা বাঁধিয়ে ফেলবো। আমেরিকান মানুষরা তো অল্পতেই শরীরে অসুখ বাঁধিয়ে ফেলে। বাঁধাবে না? জীবনটাই তো পার করা এনজয় করতে করতে আরাম আয়েশের মধ্য দিয়ে। আমি জানি আপনিও তেমন, ফার্মের মুরগির মতো। অপমানে আফরার দাঁত রীতিমতো কিরমির করে উঠল। ফারহান ইনডাইরেক্টলি ওকে ফার্মের সাথে তুলনা করেছে, যেটা ওর দুদণ্ড সহ্য হচ্ছে না। আফরা ঠোঁট কামড়ে বলল, ফাইন, আমি আজ জামা কাপড় পাল্টে চুপচাপ খাটে শুয়ে থাকবো, তবু হট শাওয়ার নেব না, দেখি আমার ঠান্ডা লাগে কিনা। আমার সাথে ইগোতে জেতার জন্য শুধু শুধুই নিজের শরীরের ক্ষতি করবেন না। করলে করবো, আপনার কি তাতে? বলেই আফরা হন্তদন্ত হয়ে বাংলোর দিকে পা বাড়ালো। বরাবরের মতোই ফারহানের ঠোঁটে রহমাত্মক হাসি। শুরুতেই এই মেয়ের অস্বাভাবিক কাজগুলো ওর কাছে চরম বিরক্তিকর লাগলেও এখন সেগুলো ওর ভালো লাগে, জানে না কেন। আফরাকে এভাবে দ্রুত পায়ে ঘরে যেতে দেখে কয়েকবার ওকে থামানোর চেষ্টা করলেন মিসেস নাবিলা, কিন্তু আফরা ছোট্ট ঘরে বলল, আমার ভালো লাগছে না, আমি রুমে রেস্ট নিব। এই বলে সেই যে আফরা রুমে গেল আর বেরিয়ে এলো না। তারপর ডিনারের জন্য মিস্টার ইফাস, মিসেস নাবিলা, এমনকি ইলাও ডাকতে গেল। বরাবরের মতোই আফরানির উত্তর। মিহি কণ্ঠে বলল, আজ খেতে ইচ্ছে করছে না। বিষয়টা ভাবুক করে তুলল সবাইকে। আফরা ওদের অতিথি, আর অতিথিকে কখনোই এভাবে আপ্যায়ন সম্ভব না একজন বাঙালি পরিবারের সাপেক্ষে। ফাহিম রওশনদের বাড়ি থেকে নিজের বাংলোতে এসে শুনতে পারল আফরার ঘটনা। মিসেস নাবিলা চিন্তিত স্বরে কথাগুলো ওকে বলছে। মিসেস নাবিলা এবার বলল, এই ফাহিম, তুই একটু দেখে আয় না যে আফরার কি হয়েছে। আমি নিশ্চিত ও তোকে সব বলবে। ফাহিম গলার টাই ঢিল দিয়ে বলতে থাকলো, তুমি ওনার খাবারটা রেডি করো, আমি খাবারটা নিয়ে যাচ্ছি। মিসেস নাবিলা চোখ মুখ পরিতৃপ্তির হাসি ফুটে উঠল। তারপর খাবারের ট্রেটা ফাহিমের হাতে দিতেই ফাহিম সেটা নিয়ে উদ্যত হলো আফরার ঘরের উদ্দেশ্যে। আফরার রুমটি খানিকটা অগোছালো, খাটের এদিকে ওদিকে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এর মাঝে উদ্ভ্রান্ত হয়ে শুয়ে রইল আফরা। ঘন ঘন নিঃশ্বাসের দরুন ওর বুক ওঠানামা করছে। আফরা নিজেও বুঝতে পারছে না এতটা কেন হচ্ছে ওর ফাহানের প্রতি। ব্যাপারটা স্বাভাবিকভাবে নিলেই তো আর এত একটা সমস্যা হয় না, কিন্তু সেটাই আফরার কাছে কেমন যেন দুঃসাধ্যের একটি ব্যাপার। নিজের মধ্যে বিরাট এই পরিবর্তন দেখেও অবাক না হয়ে পারল না। পূর্বে আফরা মেয়েটি ছিল নির্বিকার, ওর চলাফেরা ছিল উড়ন্ত চাতক পাখির মতো। কে কি বলল না বলল এগুলো নিয়ে কিছুই ওর যায় আসতো না। তাই ওর বাবা মার বড্ড নিষেধের পরও নাইট ক্লাব, বার, হুইস্কি, অ্যালকোহল, ডেটিং, বয়ফ্রেন্ড এগুলো থেকেও সরে আসতে পারেনি। একজন খাঁটি আমেরিকান নাগরিক যেমন করে, আফরাও দিনকে দিন হয়ে গিয়েছিল এমন। এসব কিছুই ও করতো ক্ষণিকের আনন্দের জন্য, ভালোবাসা নামক সূক্ষ্ম অনুভূতিকে ভাবতো টাইম পাস। তাই ওর জীবনে এরিকের মতো অনেক ভালোবাসাময় মানুষ আসলেও সে হাওয়াই মিঠাইয়ের ন্যায় উড়িয়ে দিয়েছে তা। আর আজ এই মেয়েটাই আমেরিকা থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশের এক ছোট্ট পাহাড়ি অঞ্চলের ছেলের কথায় মনে দাগ কাটিয়ে দিল। আফরার মনে হলো সে হৃদয় ভ্রমে আছে। ফারহান নামক অস্তিত্বটা ওকে রীতিমতো পাগল করে দিচ্ছে। তখনই দরজায় নখ পড়াতে আফরার ধ্যান ভাঙল। খাটের থেকে উঠে বসে মিহি কণ্ঠে বলল, ভেতরে আসুন। ফাহিম এসেছে, হাতে খাবারের ট্রে। ওর চোখ দেখেই বোঝা যাচ্ছে যে ছেলেটা মাত্র বাহির থেকে এলো। পরনে শার্ট প্যান্টও পাল্টায়নি, টাই ঢিলে করে নিচে নামিয়ে রেখেছে। ফাহিম বরাবরের মতোই মুখে প্রসন্ন হাসি টেনে বলল,
আপনার জন্য খাবার এনেছি, খেয়ে নিন প্লিজ। আমি তো আন্টিকে বলেছিলাম খাবো না আমি। ফাহিম অগোচরে গহীন নিঃশ্বাস ফেলে আফরার বরাবর খাটে বসে পড়ল। বলে উঠল, আমিও কিন্তু খাইনি ম্যাডাম, ভেবেছিলাম এই বিদেশিনী অতিথির সাথে খাবো। এখন অতিথি যদি না খাই তাহলে আমার খাওয়াটা কি কোনো কায়দার মধ্যে পড়ে? অগত্যায় আফরাকে পালন করতে হলো মৌনতা, কেননা এখন ওর কাছে আর কোনো পথ নেই না খাওয়া ছাড়া। তাছাড়া ছেলেটা এত কষ্ট করে খাবার নিয়ে এসেছে, এখন যদি ওকে ফিরিয়ে দেয় তাহলে সেটা কখনোই ভদ্রতার মধ্যে পড়বে না। ফাহানের কথাগুলো মনে করে মনক্ষুণ্ণ হওয়ার চেয়ে এই মানুষটার সাথে হাসি মুখে কথা বললেও সময়টা একটু ভালো কাটবে। তাই আফরা প্লেট নিয়ে নিল ট্রে থেকে। সেই সাথে ফাহিমও খাওয়ার মাঝে সে বলে উঠল, তো আজ দিন কেমন কাটলো আপনার? এমনি তো ফারহান গিয়েছে, ও আবার মানুষদের ভালো ট্রিট করতে পারে না, মেয়েদের তো একেবারেই না। তাই জিজ্ঞেস করলাম সব ঠিক গিয়েছে তো? কোনো মেয়েদের মতো আমি নই ফাহিম যে আমায় উনি ট্রিট করতে পারবেন না, বরঞ্চ আজ আমি অনেক এনজয় করেছি, অনেক। তখনকার বিলের পানিতে ডুবন্ত দৃশ্যসমূহ ওর চোখের সামনে ভেসে উঠতে মনে ভালো লাগা ছেয়ে গেল। কি এক নিদারুণ অনুভূতি। আফরা খাওয়ার মনোনিবেশ করে বলল, তবে ওই বদলোকটার তো কথাবার্তা ঠিক নেই, আমার ফার্মের মুরগি বলেছে। হো হো করে হেসে উঠল ফাহিম। আফরা চোখ রাঙিয়ে তাকাতেই সে নীরব হয়ে গেল। বলল, রাগ করেছেন ওর উপর? প্রচন্ড রাগ, ইচ্ছে করছে মাথাটা চিবিয়ে খেয়ে ফেলতে। তাহলে ওর সাথে আর আউটিংয়ে যাবেন নাকি? বিস্মিত হলো আফরা, জোর গলায় বলল, অবশ্যই যাব, রাগ রাগের জায়গায় আর উনি ওনার জায়গায়। এই রাগের জন্য ওনার সাথে ঘোরাঘুরির মতো সুবর্ণ সুযোগ তো আমি মিস করব না। আফরা কাট কাট গলায় কথাটি বলে ফেললেও পরে থতমত খেয়ে গেল। ভীত হয়ে তাকালো ফাহিমের দিকে। ফাহিম এমন কথা শুনে ভ্রুকুচকে তাকিয়ে আছে। তবে সৌভাগ্যবশত ফাহিম আফরার কথার অন্য কিছু ভাবল না, স্বাভাবিকভাবেই নিয়ে নিল ব্যাপারটা। এই নিয়ে আফরা মনে মনে স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলো। ফাহিমের সাথে সময়টা বেশ ভালোই কেটেছে। ফাহিম বরাবরই একজন বন্ধুসুলভ মানুষ, তাই কথা বলাতে অন্যরকম এক আনন্দ পাওয়া যায়। ফাহিম যাওয়ার পর আফরা অগোছালো রুমটি গুছিয়ে নিল। জানালা দিয়ে পরখ করে নিল ফাহানের ছোট্ট কুটিরটা। কে জানে মানুষটি কী করছে। তবে সেই মানুষটার ওপর ওর প্রবল অভিমান জমেছে। প্রিয় মানুষের থেকে এমন মন্তব্য পেলে একজন বাচ্চা সুলভ কিশোরীর যেমন অবস্থা হয়, আফরা ঠিক তেমনই অবস্থা। আর কিছু ভাবল না আফরা। সকালে দ্রুত ওঠার উদ্দেশ্যে ঘুমানোর জন্য বিছানায় শরীর এলিয়ে দিল। ইলার সকালটা শুরু হলো একটা মিষ্টি কণ্ঠ দিয়ে। সাব্বির কল দিয়েছে এই 7 সকালে। ইলার চোখে মুখে গুমু গুমু ভাবটা নিমিষেই তুলনায় উবে গেল। তড়িঘড়ি করে উঠে বসলো মেয়েটা। অপর পাশে সাব্বির মিটমিটিয়ে হাসছে। চড়ানো কণ্ঠে জিজ্ঞেস করলো, ইলারানির ঘুম ভাঙেনি এখনো? এই সুন্দর সকালটা উপভোগ না করে ঘুমাও কিভাবে তুমি? যেভাবে তোর কল্পনা করে করে দিন পার করি সেইভাবেই। ইলার ঘুমন্ত্র মুখশ্রীতে এক ধরনের চাপা হাসে। সাব্বিরের সাথে সচরাচর ভোরে কমই কথা হয় ইলার, কেননা এই সময় সাব্বির আর শামসু ফারহান ভাইয়ের সাথে কাজে মশগুল থাকে। আর ফারহান যেহেতু ধীরে ধীরে রাজনীতির কোন্দল থেকে বেরিয়ে আসছে, তাই সাব্বিরের কাছেও রয়েছে অবসর যাপনের একটা চমৎকার সুযোগ। ওদের প্রেমের সম্পর্কটি খুবই অদ্ভুত। শুরুটা হয়েছিল চোখে চোখে ইশারার মাধ্যমে। ফারহানের সাথে দেখা করার জন্য প্রায়ই সাব্বিরকে আসতে হতো ভারতের সীমান্ত ঘেঁষে তৈরি এই টি এস্টেটে। তখনই ইলার সাথে ওর সাক্ষাৎ। বলা বাহুল্য দুজনের মধ্যেই একটা সূক্ষ্ম অনুভূতি কাজ করত। সাব্বিরকে এক পলক দেখার জন্য পুরোটা বিকাল ইলা ফারহানের ছোট্ট বাড়িটির মুখোমুখি বারান্দায় বসে থাকত। সাব্বিরও শামসুকে নিয়ে মাঝে মাঝে অনুসরণ করতো ইলাকে। ইলা তা বুঝতো, কিন্তু ঠোঁট চাপা হাসির বিনিময়ে তা প্রকাশ করত। এভাবেই ইশারার সূচনাটা বর্তমানে প্রেমের টোনাটুনি নামে ইলার বন্ধু মহলের কাছে পরিচিত। তবে সাব্বিরটা সর্বদা লুকানোর চেষ্টায় থাকে, কেননা ও জানে এখন ওদের প্রকাশ্য হওয়ার উপযুক্ত সময় না। ইলা আর সাব্বির অন্তর্নিহিত সম্পর্কটা অন্যান্য 4-5টি সম্পর্ক থেকে ভিন্ন। ওরা কখনোই কলেজ ফাঁকি দিয়ে হাতে হাত ধরে সৌন্দর্য উপভোগ করেনি, অনুভব করেনি হুটতোলা রিক্সার অগোচরে প্রথম ঠোঁটচোড়ার স্পর্শটুকু। প্রেমপত্রের আদান প্রদান তো কোশমেম কালেও ছিল না, যা ছিল সেটা হলো বইয়ের আদান প্রদান। ইলা প্রতি সপ্তাহে একটা করে বইয়ের ভেতর ছোট্ট খামে ওর চিরকুটে রং তুলিয়ে আঁকা ছবি দিত সাব্বিরকে। এর তাৎপর্য কী সেটা ওদের দুজনেরই অজানা।
তবুও এই ধরনের কাজে এক অন্যরকম ভালো লাগা আছে। হয়তো সেটা অপ্রকাশিত অথবা লুকিয়ে থাকে রং তুলির ভেতরে। রওশিন আজ সকাল সকালই ইলার কাছে এসেছে। উদ্দেশ্য, দুজনে আজ মারুফের জন্মদিন উপলক্ষে বাজারে যাবে সারপ্রাইজের জন্য গিফট রেডি করতে। আজ কলেজ বন্ধ, তাই এটাই যাওয়ার জন্য উপযুক্ত সময়। কিন্তু বরাবরের মতোই ইলা লেট লতিফ। রওশিনকে সোফায় বসিয়ে হুড়মুড়িয়ে রেডি হচ্ছে নিজের রুমে। রওশিন হাত ঘড়ির দিকে তাকিয়ে বিচলিত হলেও কিছু বলল না। তখনই সিঁড়ি বেয়ে নেমে এলো আফরা। আফরার পরনে স্লিভলেস সাদা টপস, তার উপর হালকা বাদামি রঙের লেডিস শার্ট পরেছে। কালো প্যান্ট সাথে ঘাড় পর্যন্ত লালচে খোলা চুলগুলো অপূর্ব করে দিয়েছে মেয়েটাকে। রওশিন হাঁ করে তাকিয়ে রইল আফরার দিকে, কেননা এই ধরনের মেয়েও সাধারণত টিভি সিরিয়ালেই বেশি দেখা যায়। কি অপূর্বই না দেখতে মেয়েটা। আফরা হঠাৎ সকাল সকাল বসার ঘরে পরিচিত একখানা মুখ পেয়ে অবাক গলায় বলল, রওশিন, রাইট? হ্যাঁ। মিনমিনে প্রত্যুত্তর দিল রওশিন। আফরা ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, হোয়াট আ প্রেজেন্ট গার্ল! তুমি হঠাৎ সকাল সকাল এখানে? ইলার জন্য ওয়েট করছি, ওর সাথে বাইরে যাব একটু, তাই আর কি। আফরা এবার সোফায় বসে পায়ে সাদা কেটস পরে নিল। রওশিন অপ্রস্তুত হয়ে জিজ্ঞেস করলো, আপনি কোথাও যাচ্ছেন আপু? ও হ্যাঁ, এখানে লাউয়াছড়া নামের একটা স্পট আছে, মেবি ফারহান ওখানে নিয়ে যাচ্ছে আমায়। লাউয়াছড়া জাতীয় উদ্যান? হ্যাঁ, অনেকটা আমার কিছুই তো, ফাহিম বলল। ঘুরে আসতে পারেন, কেননা জায়গাটি অত্যন্ত সুন্দর, গেলেই একরাশ ভালো লাগা কাজ করবে। আমিও আমার বড় ভাইয়ের সাথে ওখানে গিয়েছিলাম। আফরা প্রত্যুত্তরে মুচকি হাসলো। রওশিন মেয়েটাকে ওর ভালো লেগেছে। বয়স 19-এর কোঠায় গেলেও মুখে এক প্রকার বাচ্চা সুলভ ভাব। দেখতে আহামরি সুন্দর না, তবে মায়াবী, অনেক মায়াবী। আফরা এবার মিস্টার ইফাজ আর মিসেস নাবিলা থেকেও বিদায় নিয়ে বেরিয়ে গেল। রওশিন আবার ধ্যানমগ্ন হয়ে অপেক্ষা করতে লাগলো ইলার। এক পলক ফাহিমের কথা মনে হয়েছিল, কিন্তু পরক্ষণেই ভাবনাটা ছেড়ে ফেললো মাথা থেকে। ফাহান আজ সচরাচর দিনের তুলনায় দেখতে কিছুটা অন্যরকম। নেভি ব্লু রঙের শার্ট ঠিক প্রথম ওকে পরতে দেখল আফরা। কালচে মসৃণ চুলগুলো পেছনে ঠেলে দেওয়াতে শ্যামবর্ণের ছেলেটির সৌন্দর্য আরও নিখুঁত দেখাচ্ছে। কিন্তু আফরা নিজের মুগ্ধতা প্রকাশ করতে দিল না, বরঞ্চ পুরোটা পথে থম মেরে বসেছিল। গতকালের কথাটা এখনও ভোলেনিও। তাই ফারহান আগ বাড়িয়ে কোনো কথা বলে আফরা থমথমে গলায় উল্টো পাল্টা উত্তর দিয়ে দিল। কিন্তু ফারহানকে ওর ব্যবহার নিয়ে বিচলিত হতে দেখা গেল না। ওর ভাবভঙ্গি এমন যে দ্য ম্যান হু কেয়ার্স অ্যাবাউট নাথিং ইজ আ পার্সন হু ইজ সামওয়ান সামথিং। আফরা তাই গাড়ির জানালা থেকে মুখ বাহিরে নিয়ে ছোট্ট ছোট টিলা পথের দৃশ্য অপার পানি দেখতে লাগলো। নেলসন টি এস্টেট থেকে লাউয়াছড়া উদ্যানের দূরত্ব খুব একটা বেশি না, তাই দ্রুতই এখানে এসে পড়ল। তবে এসে দেখলো যে বাংলাদেশি নাগরিকদের তুলনায় ফরেনারদের টিকিটের মূল্য খানিকটা বেশি। আফরা যেহেতু বাংলাদেশি নাগরিক নয়, তাই অগত্যাই ওর সঙ্গে ফাহানকেও দ্বিগুণ দিতে হলো। ভেতরটা এক কথায় অসাধারণ। দুধারে উঁচু উঁচু গাছ, মাঝখানে দিয়ে সরু একটি পথ। লাউয়াছড়া উদ্যানটি মূলত এক প্রকার অভয়ারণ্য। একজন প্রকৃতিপ্রেমিকের কাছে নিঃসন্দেহে একটি পছন্দের জায়গা হবে এটি। আফরা আর ফাহানের কাছে জায়গাটি এখন এমনই লাগছে। যদিও ফাহানের এখানে বহুবার আসা, তবুও আফরার মুখে নতুনত্ব ভাবটা ওর মনেও ভালো লাগা ছড়িয়ে দিল। এই জায়গাটি একেবারে নেটওয়ার্কের বাইরে থাকায় যদি কেউ চরম ডিপ্রেশন নিয়ে এখানে আসে, তাহলে সকল হতাশা ঝঞ্ঝাট বলে এখানকার নিস্তব্ধতায় গুম হয়ে যাবে। আফরা একটা নরম ঘাসের প্রান্তে থম মেরে বসে পড়ল। সাথে বসলো ফারহানও। আফরার ভালো লাগছে। আমেরিকার সেই উপভোগ্য জীবন আর মম ড্যাডের সাথে ঝামেলাগুলোর কথা ভুলে ফারহানের সাথে সময়টা উপভোগ করছে। আকাশ খানিকটা মেঘলা, হয়তো আল্লাহ চাইলে অল্প সময় পরে ঝুমঝুমিয়ে বৃষ্টির দারুণ প্রকৃতি সিক্ত করে দেবে। ফারহান আলতো হেসে বলল, এখনই গুম হলে চলবে প্রকৃতি প্রেমিকা? সামনে যে আমার সাথে আরও পথ চলা বাকি আছে। দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ মুভিটার নাম শুনেছেন আফরা? আফরা নিষ্প্রভ দৃষ্টি নিক্ষেপ করল ফারহানের দিকে। ওরা দুজনেই এখন বসে আছে লাউছড়া বনের এক প্রান্তে সুদৃশ্যমান পরিত্যক্ত রেল লাইনটির মধ্যে। জায়গাটি এখন মূলত ছবি তোলার জন্যই বিখ্যাত, তবে আজ মানুষের সমাগম কম বলে এই রেল লাইনটি একেবারেই নির্জন লাগছে।
দুধারে আচ্ছাদিত ঘন সবুজ বন আর মাঝপথ দিয়ে সরু একটি রেল লাইন দেখলেই কেমন যেন এক রোমাঞ্চকর অনুভূতি জেগে ওঠে মনে। আফরা রেল লাইনের এই সরু পথে কেমন যেন আবিষ্ট হয়েছিল কিছুক্ষণ। হঠাৎ ফারহানের এই প্রশ্নটি শুনেই আফরা মিহি কণ্ঠে জবাব দিল, নামটা তো চেনা চেনা লাগছে, তবে চিনতে পারছি না। ফারহান ম্লান হেসে দিল ওর কথায়, বলে উঠল, কি বলছেন? অস্কার প্রাপ্ত হলিউড মুভি এটা, আর আপনি এটার নাম মনেই করতে পারছেন না? আমি তো ভেবেছিলাম আমার প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আপনি বোধহয় উত্তর দিয়ে দেবেন। আফরা ভ্রুজোড়া হালকা কুঁচকে ফেলল ফারহানের এমন কথায়। মনে মনে বিরক্তও হলো বটে। এই ছেলেটা একটু সুযোগ পেলেই চেষ্টা করে ওর সঙ্গে ঠাট্টা করার, যা এত বছরে কেউ কখনোই ওর সঙ্গে করেনি। আফরা আগ বাড়িয়ে এবার বলে উঠল, আরে আমি তো এমনিই বলেছিলাম, আপনার কথা শুনে মুভিটার কথা সব মনে পড়ে গিয়েছে। আমি আমি দেখেছি তো মুভিটা, তাই আমায় বিভ্রান্তিতে ফেলবেন না। আফরা মুখ ফুলিয়ে বলে ফেলল কথাটি। ফারহান যেন আরও সুযোগ পেয়ে গিয়েছে এতে, তাই বিদ্রুপ হেসে জিজ্ঞেস করলো, তাই নাকি? তা কত সালের মুভি এটা? আমি তো দেখিনি, আমাকে কাহিনীটা বলবেন কিন্তু। আফরা এবার উত্তর দিতে গিয়ে দমে গেল, কেননা আসলেই ও মুভিটার কথা মনে করতে পারছে না। ফারহান এবার গা ছাড়া হাসি দিয়ে শুয়ে পড়ল নরম ঘাসের সবুজ প্রান্তরে, কেননা ও আগেই আন্দাজ করতে পেরেছিল আফরা এ ব্যাপারে জানে না। নিজের বোকাসুলভ আচরণের জন্য আফরাও বেশ লজ্জা পাচ্ছে। পূর্বে কখনোই নিজের ব্যক্তিত্বকে তুলে ধরার জন্য আফরা কোনো ছেলের উদ্দেশ্যে এরকম আচরণ করেনি। এই প্রথম আফরা নিজের গণ্ডি পেরিয়ে এক ভিনদেশী ছেলের প্রতি আকৃষ্ট হলো। আর হলোটা কি? যেখানে ও নিজের ব্যক্তিত্ব তুলে ধরার প্রচেষ্টায় আছে, ততবারই ও নিজের বোকামি শুভ কর্মকাণ্ডের সাথে ফারহানের পরিচয় ঘটাচ্ছে। আফরা এবার সরু গলায় জিজ্ঞেস করলো, এভাবে গা ছাড়িয়ে হাসছেন কেন? এখানে কি কোনো কমেডি শো চলছে? আপনি কমেডির শো থেকে একটা সিরিয়াস জিনিস আফরা। আমার এবারের ট্যুরটা আপনার উইয়ার্ড আচরণের জন্য, আপনার এরকম উইয়ার্ড আচরণের জন্য আরও জম্পেশ হয়ে উঠবে। ভরিতা না করে বলে ফেলুন মুভিটা কত সালের, আর হঠাৎ কথাটা এখানে উঠেছেন কেন? থমথমে গলায় প্রশ্ন ছুড়ল আফরা। এমন একটা ভঙ্গি নিয়েছে যে ফারহান যদি না জানে তাহলে এখনই ওকে কেটে কুটে পিস পিস করে ফেলবে। আর যাই হোক, নিজের পছন্দের মানুষের হাসির পাত্র কখনোই আফরা হতে চাইবে না। ফারহান নিজের হাসি থামিয়ে মেঘলা আকাশের থেকে চোখ সরিয়ে তাকালো পাশে বসা আফরার দিকে। আফরার কালচে বাদামি চুলগুলো আকাশের মেঘপুঞ্জের ন্যায় উড়ে চলছে হাওয়ার তালে। ফারহান এবার বলে উঠল, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 days। অস্কার প্রাপ্ত এই হলিউড মুভিটার একটা বিশেষ সিন এখানে শ্যুট করা হয়েছিল 1955-এ। তারপর 56 সালে এটা রিলিজ হয়। এই মুভিটার নাম শুনেই বুঝতে পারছেন মেইনলি জার্নি নিয়ে পুরো কাহিনীটা সাজানো হয়েছে, ট্রাভেল ফিল্ম। এর বেশি আমি স্পয়লার দিতে পারবো না, আপনি দেখে নিন মুভিটা। আফরা রুদ্ধশ্বাস ছাড়ল। ফারহানের চোখে মুখে এক ধরনের চাপা হাসি। এবার সে বলে উঠল, তো আপনি না বললেন এই মুভিটা আপনি দেখেছেন, তাহলে বুঝতে পারলেন না যে মুভিটার একটা সিনের সাথে এই জায়গাটার কোনো মিল আছে কি না? আফরা আহত চোখে তাকালো অন্যদিকে, কেননা ফারহান ওর মিথ্যাটি ধরতে পেরেছে। আসলে ও আমেরিকান নাগরিক হওয়া সত্ত্বেও এত পূর্বের এই হলিউড মুভিটা কেন দেখেনি, ফারহানের এই কথাটা ওর ইগোতে লেগেছিল। তাই তো এই কথাটি বলে ফেলে নিজের ইগো বজায় রাখার জন্য। আফরাকে কিছু বলতে না দেখে ফারহান অগোচরে বিদ্রুপ হাসি দিলেও তা ধরে ফেলল আফরা। এখানে আসার পর থেকেই ফারহান রীতিমতো ওকে হ্যারাস করার জন্য তৎপর হয়ে উঠেছে। নিজেকে আফরা আর দমাতে পারল না। অগত্যায় ছোট্ট ব্যাগটা ফারহানের দিকে সজোরে ছুঁড়ে মেরে উঠে দাঁড়ালো। ক্রুদ্ধ গলায় বলে উঠল, আপনি একটা স্টুপিড ডাফার রাস্কেল, এক্ষুনি আমার বাসায় দিয়ে আসুন। আপনার সাথে এক মুহূর্ত আমি এখানে থাকবো না। ফারহান উদ্ভ্রান্ত। হঠাৎ আফরাকে এতটা উত্তেজিত হতে দেখে ওর যেন কথা বলা বন্ধ হয়ে গিয়েছে। তবুও নির্বিকারভাবে বলে উঠল, এত হাইপার হওয়ার মতো কি বললাম? এই বলে ফারহান ঝুঁকলো আফরার দিকে, বলল, নিজের বোকামির রাগ আমার উপর ছাড়ার চেষ্টায় আছেন বুঝি? আফরাকে আর পায়কে
ফারহানের কথা শুনে এক প্রকার তেলে বেগুনে জ্বলে উঠে ওর হাত থেকে ব্যাগ ছিনিয়ে নিল। এই লোকটা আসলেই অসভ্য, অসভ্যের ওপর অসভ্য। একটা মেয়ের সাথে কিভাবে আচরণ করতে হয় তার আংশিক ধারণা এই লোকটার মগজে নেই। পারে শুধু মারামারি আর রাত বিরাতে ভূতের মতো রেইনকোট পরে টি এস্টেটে ঘুর ঘুর করতে। আফরা এবার হাল ছেড়ে দিল, বলে উঠল, থাকুন আপনি, গেলাম আমি। বলেই আফরা বড় বড় পা ফেলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতেই ফারহান হাত চেপে নিজের কাছে নিয়ে আসলো। ওর চোখে মুখে এখন বিস্ময় আর কৌতূহলতার চাপ। আফরার হঠাৎ প্রেশার কুকারের মতো হাইপার হয়ে ওঠা ওর মস্তিষ্ক তরঙ্গে অন্য উন্মাদনা ছড়িয়ে দিচ্ছে। ফারহান ঠোঁটজোড়া নাড়িয়ে মৃদু কণ্ঠে বলে উঠল, I have never seen a weird girl as like as you, Afra, but I like it. আফরার তেলেমেগুনে জ্বলে ওঠা ভঙ্গিমা নিমিষেই শীতল হয়ে গেল ফারহানের কথায়। ফারহানের ওর উদ্দেশ্যে বলা শেষ কথাটি ওর কর্ণকুহরে হারমোনিয়ামের মতো সুর তুলল। আফরার কাছে ইংরেজি ভাষাই হলো প্রথম ভাষা, সহজ এবং সাবলীল ভাষা। হয়তো ফারহান এটা ভালো মতোই জানতো, তাই নিজের ক্ষুদ্র এই কথাটি অচিরেই আফরাকে শান্ত করার জন্য আফরাকে বলেছে। ফারহান এবার আলতো হেসে বলে উঠল, আপনি প্রথম এবং একমাত্র মানুষ যার সাথে আমি এতটা হাসি ফুটিয়ে কথা বলেছি আনন্দের সাথে। আপনি প্রথম এবং একমাত্র মানুষ যার কথায় আমি কৌতূহল বোধ করেছি। কেন জানেন? কারণ এর উত্তর আমি নিজেও জানি না। আমি শুধু জানি আপনি অন্যরকম, আর এই অন্যরকমটাই আমার ভালো লাগে। আফরার শীতধারা দিয়ে শীতল স্রোত বয়ে গেল এবার। ওর সারা শরীরেই তুমুল উত্তেজনা। শরীরটা কেমন যেন অনুভূতির আবেশে অবশ হয়ে আসতে চাইলেও পারল না ফারহানের হাতের উষ্ণ স্পর্শের জন্য। ফারহান এবার আড়ষ্ট কণ্ঠে বলল, আমার প্রতি রাগ কমেছে? হ্যাঁ। আফরার সম্মোহনী কণ্ঠের মৃদু উত্তর। ফারহান এবার নিষ্প্রভ হয়ে বলে উঠল, তাহলে দাঁড়িয়ে আছেন কেন? চলুন আমার সাথে। আজ আপনাকে মেঘাচ্ছন্ন আকাশের এক চরম দৃশ্যের কাছে নিয়ে যেতে চাই। ভাগ্যক্রমে যদি বৃষ্টি হয় সেটা আমাদের সৌভাগ্য। আপনার এই সিলেট পরিভ্রমণের একটা উল্লেখযোগ্য স্মৃতি হয়ে থাকবে মেঘালয়ের সীমান্ত ঘেঁষে অবস্থিত ওই জায়গাটি। তাহলে প্রস্তুত তো, নাকি আবারও রাগ করে ফিরে যাবেন? আফরা না করতে পারল না। যতই হোক শীতল প্রতিক্রিয়াহীন মানুষটার সঙ্গ অত্যন্ত বিব্রতিকর হলেও ওর প্রচণ্ড ভালো লাগে। এক কথায় প্রচণ্ড প্রচণ্ড ভালো লাগে। রৌশিন আর ইলা মার্কেটের কাছাকাছি আসতেই দেখতে পেল একপাশে বিশাল ভিড়। জনগণের ঠেলাঠেলিতে রীতিমতো উপচে পড়ছে সবাই সেদিকে। ভিড় ভাট্টা রৌশনের কখনোই পছন্দ না। অগত্যাই সে চেয়েছিল জায়গাটি কোনোভাবে অতিক্রম করে গিফট শপের কাছাকাছি যেতে, কিন্তু বাঁধ সাধল ইলা। মেয়েটা বরাবরই কৌতূহলপ্রবণ। ওদিকটায় কি হয়েছে না জেনে ও যাবে না। রৌশন এবার ইলাকে বুঝিয়ে বলল, দেখ ইলা, আমাদের এভাবে ভিড়ভাট্টায় যাওয়া উচিত হবে না। এমনিতেও ওসব জায়গাতেই কিছু লোভী পুরুষ স্পর্শ করার জন্য পৈশাচিক আনন্দ খুঁজে পায়। তুই কি ভুলে গেছিলি যে কলেজে সেবার কি হয়েছিল? ইলার মনে পড়ে গেল সেদিন কলেজের কথা। নির্বাচনের আগ মুহূর্তে কলেজের পরিবেশ কিছুটা উত্তপ্ত ছিল, আর সেই সময় আফরা আর ও কৌতূহলবশত প্রধান ভবনের কাছাকাছি যাওয়াতে একদল লোক ওদের বাজেভাবে স্পর্শ করেছিল। বিষয়টা ফারহানের কানে যাওয়াতে সেই ভয়ঙ্কর আঘাত দিয়েছিল ওদের। এই কারণে সারা কলেজে বিষয়টা দাবানলের মতো ছড়িয়ে যায়। রৌশন আর মারুফও সেখান থেকে বাদ পড়েনি। ইলা এবার শান্ত হলো। মনক্ষুণ্ণ হয়ে মার্কেটের দিকে এগোতেই ওর কানে গেল যে শুটিং চলছে এখানে, তাও আবার কোনো এক ওয়েব সিরিজের। ব্যাস, ইলাকে আর পাইকে পারলে রৌশনকে ছেড়েই হন্তদন্ত হয়ে সেদিকটায় ছুটে চলে যায়। রৌশন বহুবার থামানোর চেষ্টা করেও পারল না, তাই বাধ্য হয়েও তাকেও যেতে হলো সেদিকটায়। দেশের বিখ্যাত দুই অভিনেতা অভিনেত্রীর ওয়েব সিরিজের শুটিং এখানে হওয়াতে ভিড়ভাট্টা নেহাত কম নয়। রৌশন আর ইলা অপার পানে সেদিকটায় তাকিয়েছিল। এতদিন ওরা টিভি স্ক্রিনের সামনে পর্দা দেখেছে, তবে পেছনের পর্দায় এই ধরনের দৃশ্য ওদের কাছে অদেখা। লাইটিং, মেকআপ, অ্যাকশন, কাট সব কিছুই নতুন লাগছে ওদের কাছে। হঠাৎ ওরা খেয়াল করলো এক মধ্যবয়স্ক লোক একজনের সাথে প্রচণ্ড রাগারাগি করছে।
সম্ভবত উনি এই সিরিজের ডিরেক্টর। অনেকটা ক্রুদ্ধ গলায় উনি সামনের ব্যক্তিকে বলছেন, এতটা ইরেসপন্সিবল কিভাবে হতে পারো তোমরা? জানো পাবলিক স্পটে শুটিং করাটা কতটা চ্যালেঞ্জিং? এর মধ্যে একজন কো আর্টিস্ট হুট করে বলল আসবে না, মানে আমি কি সিরিয়াসলি কোনো শুটিং করাচ্ছি? লোকটির কথা বলতে বলতে হঠাৎ করেই চোখ গেল রওশনের দিকে। রওশন স্তব্ধ, কেননা লোকটা বেশ অদ্ভুতভাবেই তাকিয়ে আছেন। অতঃপর উনি হাত বাড়িয়ে বললেন, তুমি একটু এখানে আসো তো মা। রওশন কিচ্ছু বুঝল না, তবে জ্ঞানবোধের দরুন সে গার্ডের পাড়ি দিয়ে এগিয়ে গেল ওনার দিকে। লোকটা আড়ষ্ট কণ্ঠে বললেন, তুমি অ্যাক্টিং করতে পারো? জি, মানে কলেজ থিয়েটারেই যা একটু আধটু করেছি। অপ্রস্তুতভাবে কথাটি রওশন বললেও লোকটি যেন অমাবস্যায় পূর্ণিমা পেয়ে গেল। খুশিতে আপ্লুত হয়ে সে বলে উঠলেন, আসলে আমাদের ওয়েব সিরিজের এক কো আর্টিস্ট হঠাৎ করে আজ আসেনি। তোমার শুধু ওর জায়গায় ছোট্ট একটা রোল প্লে করতে হবে, বেশি কিছু না। তুমি নায়কের কাছে যাবে আর চিঠি ধরিয়ে দিয়ে বলবে যে অমি চিঠিটা দিয়েছে আপনাকে। অমি হলো নায়িকার ক্যারেক্টারের নাম। সিনটা ছোট তবে নেহাত গুরুত্বহীন নয়। এই সিনটার উপর ভিত্তি করেই হয়তো পুরো ওয়েব সিরিজটা সাজানো হয়েছে। তাই বিচলিত ডিরেক্টর সাহেব। এদিকে রওশন কিছুটা চিন্তিত। একে তো মারুফের গিফট কেনা এখনও হয়নি, তার উপর এই লোকের অনুরোধ অগ্রাহ্য করাটাও ওর শরীরে সায় দিচ্ছে না। তাছাড়া এত বড় দুই অভিনেতার সাথে ছোট্ট একটা সুযোগ মিস করার কোনো মানেই হয় না। তবুও মারুফের কথা ভেবে রওশন না বলতে চাইলেও বাদ সাধল ইলা। বলল গিফট আর ওর সারপ্রাইজ হিসেবে টাঙ্গুয়ার হাওয়ের ট্যুর ফাহিমের সাথে ও ম্যানেজ করবে। তবু রওশনকে ও এই চান্সটা মিস করতে দেবে না। রওশন তাই পরিশেষে রাজি হয়ে গেল চরিত্রটিতে অভিনয় করতে। লাউছড়া বনের সীমানা প্রাচীর পেরিয়ে উত্তর ধার দিয়ে চলে গিয়েছে একটা সুন্দর পিচ ঢালাই রাস্তা। ফারহান আফরাকে নিজের কথার মোহে ফাঁসিয়ে শেষমেশ নিয়েই এলো ওর পছন্দের জায়গাটিতে। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ঝিরে ঝিরে বৃষ্টি, সেই সাথে প্রবাহমান এক ধরনের শীতল ঠান্ডা বাতাস। দুধারে অবস্থিত দেবদারু গাছের উচ্চতার মুহে আফরা পাগল হয়ে যাচ্ছে। পাহাড় সমান পাইন গাছের সৌন্দর্যগুলো তো দুর্বিষহ। আফরা বৃষ্টির পানিতে ভিজতে থাকলো একটু একটু করে। তাকালো ফারহানের দিকে। ছেলেটাকে আচ্ছন্নময়ী লাগছে। ওর সিক্ত যুবথুবু সুঠাম দেহের গঠনে যে কেউ নেশাময় হতে বাধ্য। কি আছে এই ছেলেটার মধ্যে যা ওদের প্রথম সাক্ষাৎ থেকেই আফরাকে ভাবুক করে তুলেছে? ফারহান নির্বিকার, চোখের মায়াময় শীতল দৃষ্টি যেন আরও বেশি ঘোরযুক্ত। ঠোঁটজোড়া সে হালকা নাড়িয়ে বলে উঠল, জায়গাটা ভালো লেগেছে? আপনাকে তার থেকেও বেশি। চমকপ্রদ হয়ে ওর দিকে তাকালো ফারহান। আফরা যেন নিজের মধ্যে নেই, ওর পুরো দৃষ্টি কাঙাল হয়ে আছে ফারহানকে দেখার জন্য। ফারহান মাথা নত করে আশপাশ তাকালো, ভঙ্গিমায় নির্বিকারত্বের ছাপ। সে জানে আফরার মনের সুপ্ত অনুভূতিগুলো, জানে কতটা দুর্বল সে ফারহানের প্রতি। তবুও ফারহান পরোয়া করতে চায় না। ওর ধারণা বিদেশিনী তো হয়তো ফিরে গেলেই সে মুখ কেটে যাবে। তবে এখনও নিজেও এই বিদেশিনীর প্রতি দিন দিন বৈরাগী হয়ে উঠছে। কিন্তু সেদিন ফাহিম যে বলেছিল ওর আফরাকে পছন্দ, হ্যাঁ, আফরা সেদিন রাগ করে চলে যাওয়ার পর ফাহিম এসেছিল ফারহানের কাছে, বলেছিল নিজের সুপ্ত মনের কথা। তাহলে ভাই হয়ে কিভাবে প্রতারণা করতে পারবে সে? তবুও ফারহান নিজেকে আশ্বস্ত করলো এটা কোনো ফ্যান্টাসি নয় যে সে ফাহিমের জন্য নিজের অনুভূতি ধামাচাপা দিয়ে ফেলবে। এটা একটা গল্প, এক বিদেশিনী আর তার থেকে অনতি দূরে শ্রীমঙ্গলের এক মিস্টার রেইনকোট ম্যানের গল্প। তাকে যদি স্বার্থপর হতে হয় তবে হবে সে স্বার্থপর, কিন্তু স্যাক্রিফাইস করতে পারবে না। বৃষ্টি শুরু হয়েছে তুমুল গতিতে। দুজন এবার দৌড়ে পথের একেবারে অন্তিম প্রান্তে চলে গেল। এ যেন এক নিদারুণ অনুভূতি। ধীরে ধীরে বৃষ্টিতে পুরো পথ প্রাঙ্গণ নতুনত্ব ধারণ করেছে। আফরা ভিজে টই টম্বুর, সেই সাথে ফারহানও। উন্মাদনা দুজনেকে পাগল প্রায় করে দিচ্ছে। ফারহান এবার জিজ্ঞেস করলো, কদম ফুল লাগবে? হ্যাঁ। ফারহান পথের এক পাশ থেকে গাছ থেকে ফুল ছিঁড়ে পরিয়ে দিল আফরার কালচে বাদামি চুলে। ভেজা চুলের সাথে তা লেপ্টে অপার রূপ ধারণ করেছে।
ফারহান বিমূঢ়। মেয়েটাকে এই রূপে ভয়ঙ্কর আবেদনময়ী লাগছে। নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে ফারহান। তবুও বেড়াজাল পাড়ি দিয়ে সে হঠাৎ আফরার হাত টেনে নিয়ে এলো নিজের কাছে। ওর দৃষ্টি প্রখর। আফরা তাই অবাক হলো এই ফারহানকে দেখে। ফারহান এবার বলে উঠল, আপনি রূপ তেজস্বী আফরা, আপনার সব কিছু আমায় ঘুরে ফেলে দিচ্ছে। আজ আমাদের সম্পর্ক আরও এক ধাপ উপরে উঠল এই বৃষ্টি স্নাত পরিবেশে। আপনি খুশি তো রূপ তেজস্বী?